তৃষা, আজকে বিটিএসরা নতুন গান দিয়েছে, দেখেছিস? ও মাই গড, তুই কি বলছিস? নিউ সং আপলোড করেছে বিটিএস? আমি তো দেখতেই পেলাম না। আরে আর বলিস না, কালকে তো মা আমাকে ফোনটাই দেয়নি। সারাদিন কি করে দেখবো বল? আমি এক্ষুনি গিয়ে দেখবো, স্কুল থেকে গিয়েই দেখবো। কি নিয়ে কথা বলছিস রে তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিটিএসটা কে রে? হা হা হা, তুই বিটিএস দেরও চিনিস না? ও মাই গড, তুই কোথায় থাকিস রে? তুই আজ পর্যন্ত বিটিএস দেরও চিনলি না? তোকে তো ফ্রেন্ড বলতেই আমার লজ্জা লাগছে। তুই এখনো অবধি বিটিএস দের নাম জানিস না? ও মাই গড, হা 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 হা। এই মেয়েটা কি বলছে রে? ও আমাদের বন্ধু হয়ে এখনো বিটিএস দের নাম জানলো না? না রে, আমি তো চিনি না। আমি তো ওর নাম ফার্স্ট টাইম শুনলাম। বল না তোরা কিভাবে জানিস একে? আজকে গিয়ে মায়ের ফোন নিয়ে সার্চ করে দেখবি। আর যদি এদেরকে না জানতে পারিস, তাহলে কালকে থেকে তুই আর আমাদের বন্ধু না। যারা বিটিএস কে জানে না তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি না। এই চল চল চল। প্রিয়াঙ্কা প্রথমে কিছুই বুঝতে পারছিল না। বাড়ি এসে প্রিয়াঙ্কা তার মায়ের ফোন নিয়ে বিটিএস দের সার্চ করতে থাকে। এই বিটিএস কারা আমাকে জানতেই হবে, না হলে ওরা কেউ আমাকে পছন্দ করবে না আর কেউ আমার সাথে বন্ধুত্ব রাখবে না। আমাকে জানতেই হবে এই বিটিএস দের। এইভাবে প্রিয়াঙ্কা সারাদিন ধরে বিটিএস দেরকে সার্চ করে, তাদের সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে এবং তাদের মিউজিক তার খুব ভালো লেগে যায়। এক কথায় সে বিটিএস দেরকে ভালোবেসে ফেলে। পরদিন স্কুলে গিয়ে, এই ডলি, আমি সব জেনে ফেলেছি। ও মাই গড, আমি কি মিস করেছি এতদিন। তোরা এতদিন আমাকে জানাসনি কেন বিটিএস দের সম্পর্কে? আমি তো জাস্ট প্রেমে পড়ে গেলাম। তোরা সত্যিই আমার খুব ভালো ফ্রেন্ড রে, তোদের জন্য আমি এত কিছু জানতে পারলাম। এরকম ভাবে প্রিয়াঙ্কা বিটিএস দেরকে নিয়ে পাগলামো করতে শুরু করলো। তার সারাদিন কথাবার্তার মধ্যে বিটিএসরা ছাড়া আর কেউই ছিল না। দিনে দিনে তার বিটিএস পাগলামো বেড়েই যাচ্ছিল। এরকমই একদিন, ওহ, এই মেয়েকে নিয়ে আর পারছি না। সারাদিন কি নিয়ে পড়েছে কে জানে। পড়াশোনার সমস্ত কিছু লাটে উঠেছে। না সময় মতো খাওয়া দাওয়া করে, না সময় মতো পড়াশুনো করে, না সময় মতো স্নান করে, কোনো কিছুরই ঠিক নেই। রেজাল্ট যদি খারাপ হয় দেখবি, আজ তোর বাবা বাড়িতে আসুক, তোর সমস্ত কথা আমি বলবো। সারাদিন এত ফোনে টাইম স্পেন্ড করলে পড়াশুনো করবি কখন? পরীক্ষার রেজাল্টও তো ভালো হয়নি এবারে, কারো কাছে মুখ দেখানো যাচ্ছে না তোর জন্য। মা, তুমি আমাকে একটু শান্তি করে বিটিএস দের দেখতে দাও। আর আজ রাত 8টার সময় বিটিএসরা লাইভে আসবে। আমি কিন্তু ওই সময় কিচ্ছু পড়াশোনা করব না। তুমি যেন আমার কানের কাছে আবার ভ্যান ভ্যান করো না। তোর যা ইচ্ছে তুই তাই কর। যখন ভালো কলেজে চান্স পাবি না তখন বুঝতে পারবি এই সমস্ত বিটিএস প্রেম ঘুচে যাবে একেবারে। মা, এবার ছুটিতে চলো না আমরা সাউথ কোরিয়া থেকে ঘুরে আসি। আমি তাহলে বিটিএস দের সঙ্গে একটু দেখা করতে পারবো। আমার খুব ইচ্ছে আমি বিটিএস দের সঙ্গে দেখা করি। চলো না মা, প্লিজ প্লিজ, তুমি একটু বাবাকে বলে রাজি করাও। কি, সাউথ কোরিয়া যাব? কেন রে, আমাদের দেশে কি কোনো ঘোরার জায়গা নেই যে আমাকে সাউথ কোরিয়া যেতে হবে? আর তাছাড়া তুই কি মনে করেছিস সব কিছু এত ইজি? তুই বললি আর আমি চলে গেলাম? এই সমস্ত বিটিএসদের ভূত মাথা থেকে নামা আর একটু পড়াশুনোটা কর। এরকম ভাবেই সময় কাটতে লাগলো। প্রিয়াঙ্কা স্কুল ছাড়িয়ে কলেজে গেল, কিন্তু তার বিটিএস প্রেম যেমন ছিল তেমনি থাকলো, বরং আরও দিনে দিনে বাড়তে লাগলো। সে সমস্ত কিছু বিটিএসদের নকল করে করত, এমনকি তার কথাবার্তার মধ্যেও বিটিএসদের স্টাইল লক্ষ্য করা যেত। তার মা অনেক বকাবকি করলেও তাকে কিছুতেই আটকানো যেত না। মেয়েটার বয়স হচ্ছে, এবার বিয়ে দিতে হবে। বিয়ের পর যদি এই বিটিএসদের ভূতটা মাথা থেকে নামে, আমি চাই মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। শুনছো? তুমি মেয়েটার জন্য একটা ভালো পাত্রের সন্ধান করো। এই বছরই মেয়েটার বিয়ে দিয়ে দেবো আমি। ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো কেন করো গিন্নি? মেয়েটার তো খুব একটা বয়স হয়নি, এখন থেকে ও সংসারের চাপ নিতে পারবে। আর কিছুদিন ধৈর্য ধরো। আর আমি ওয়েট করতে পারছি না। তুমি তো সারাদিন ওর সঙ্গে থাকো না, তাই তুমি জানো না ও একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে না। সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন ফোনে রিলস বানাতে থাকে বিটিএসদের গানের ওপরে। আর কোনো কাজ নেই। এই অঙ্গভঙ্গি দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি চাই মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পাক। বিয়ের পর তো অনেক কিছু চেঞ্জ হয়, দেখি না আমাদের মেয়েটাও যদি একটু ভালো হয়। কিছুদিন পর খুব ধুমধাম করে প্রিয়াঙ্কার সঙ্গে মনোজ নামে এক ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ের পর, মনোজ,
তোমার মনে আছে তো, আমি কিন্তু বিয়ের আগে বলেছিলাম যে আমরা কিন্তু হানিমুনে সাউথ কোরিয়া যাব। আমার অনেক দিনের ইচ্ছে। কিন্তু আমি তো সুইজারল্যান্ডের টিকিট বুক করে দিয়েছি। আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম, এই জন্য তোমাকে আমি কিছু বলিনি। আমরা না হয় পরের বার সাউথ কোরিয়া চলে যাব। নো ওয়ে মনোজ, আমি সাউথ কোরিয়া ছাড়া কোথাও যাব না হানিমুনে। আমি কিন্তু বলেছিলাম তোমাকে আমি সুইজারল্যান্ডে যাব না। তুমি এক্ষুনি টিকিট ক্যান্সেল করো আর সাউথ কোরিয়ার টিকিট বুক করো। কেন? সবাই তো সুইজারল্যান্ড যেতে চায় হানিমুনে, তুমি হঠাৎ করে সাউথ কোরিয়ার পেছনে কেন পাগল হয়ে যাচ্ছ? না না থাক, এখনই মনোজকে বিটিএসদের কথা বলার দরকার নেই। ঠিক টাইম মতো ওকে বলে দেব। ও হয়তো জানে বিটিএসদের কথা, কি জানে, ও হয়তো আবার আমার মতো বিটিএস পাগল ছেলে। বৌমা, আজকে একটু জমিয়ে চিকেন রান্না করো তো। নতুন বউ কেমন রান্না করে সেটা তো দেখি। কয়েকজন পাড়ার কাকিমাকে খেতে দেখেছি। তুমি যেন আমার মুখ নষ্ট করো না, আমার মুখটা রেখো কিন্তু। ধুর, কোথায় ভাবলাম একটুখানি বিটিএসদের মিউজিক শুনবো, তা না শ্বশুরবাড়ি এসেও জ্ঞান জ্ঞান শুনতে হচ্ছে আমাকে। ভাবলাম হানিমুনে সাউথ কোরিয়া যাব, সেটাও হলো না, আর এখন আমাকে রান্না বান্না করতে হবে। আমার তো রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু এনাকে আবার এখন কিছু বলাও যাবে না, নইলে এক্ষুনি মাকে ফোন করবে। প্রিয়াঙ্কা রান্নাবান্না শুরু করলো কানে হেডফোন দিয়ে বিটিএসদের গান শুনতে শুনতে। যথারীতি রান্না পুড়ে গেল। সেই পোড়া রান্নায় খাবার টেবিলে সার্ভ করলো প্রিয়াঙ্কা। এ মা, ছি ছি, এ কি খাবার রান্না করেছে তোমার বৌমা? সমস্ত খাবার তো পুড়ে গেছে। এরকম পোড়া খাবার খাওয়ানোর জন্য আমাদেরকে ডেকেছো? আমরা কি বাড়িতে খেতে পাই না? ছি ছি, এরকম জানলে তোমার বাড়ি কখনোই আসতাম না। তোমার বৌমা তো খাবার বানাতেই জানে না। আর কোন মনে খাবার বানাচ্ছিল বাপু যে খাবার এরকম ভাবে পুড়ে গেল? প্রিয়াঙ্কার শাশুড়ি খুবই লজ্জায় পড়লো। বৌমা, এ কি খাবার রান্না করেছো তুমি? সমস্ত খাবার তো পুড়ে গেছে। কোন দিকে মন ছিল তোমার? তুমি তো আমাকে ডাকতে পারতে। প্রিয়াঙ্কা কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে ঘরে চলে গেল। রান্না করেছি এই কত না, তার উপরে আবার এই হয়নি সেই হয়নি, এত রকমের কথা শুনছি। ভালো হয়েছে খাবার পুড়ে গেছে, আর অন্তত কখনো এরা খাবার খেতে আসবে না। আমি বরং একটু বিটিএসদের মিউজিকটা শুনে নিই। এই বৌমা যে সারাদিন কি করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে কে জানে। কিছু বললেও কানে কথা যায় না, কিছু শুনতেও পায় না। কি যে করি দেখি, একবার ছেলের সঙ্গেই কথা বলতে হবে। এরকম ভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু প্রিয়াঙ্কার বিটিএসদেরকে নিয়ে পাগলামো একটুও কমে না। সে যে কোনো কাজ করতো অন্যমনস্কভাবে, কারো সঙ্গে কথাও বলতো না সারাদিন। নিজের ঘরেই কানে হেডফোন লাগিয়ে বসে থাকতো আর বিভিন্ন ফ্রেন্ডসদের সঙ্গে ফোন করে কথা বলতো বিটিএসদেরকে নিয়ে। এরকমই একদিন প্রিয়াঙ্কার শাশুড়ি খুবই অসুস্থ বোধ করায় প্রিয়াঙ্কাকে ডাক দিতে লাগলো। বৌমা, বৌমা, কোথায় গেলে? এখানে এসো, আমার শরীর খুব খারাপ লাগছে বৌমা। এরকম ভাবে ডাকতে ডাকতে প্রিয়াঙ্কার শাশুড়ি মাটিতে পড়ে গেল। তাতেও প্রিয়াঙ্কার কোনো ভ্রুক্ষেপ নেই। কানে হেডফোন দেওয়ার জন্য সে কিছুই শুনতে পাচ্ছিল না। তাই তার শাশুড়ি ওইভাবে প্রায় ঘন্টা দুয়েক পড়ে থাকলো মাটিতে। মনোজ অফিস থেকে আসার পর দেখলো তার মা মাটিতে পড়ে আছে, আর প্রিয়াঙ্কা রুমের মধ্যে ফোন নিয়ে বসে আছে আর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে কানে হেডফোন লাগিয়ে। প্রিয়াঙ্কা, মায়ের এত শরীর খারাপ, মা অজ্ঞান হয়ে গেছে, মাটিতে পড়ে আছে, তোমার কোনো হুঁশ নেই? কোন জগতে থাকো তুমি? আমার মায়ের কিছু হয়ে গেলে আমি তোমাকে একদম ছাড়বো না। আমি এক্ষুনি মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তখন প্রিয়াঙ্কার হুঁশ এলো এবং সে সমস্ত ঘটনা জানতে পারলো। তারপর মনোজ মাকে নিয়ে হসপিটালে গেল। প্রিয়াঙ্কাও গেল পিছন পিছন। এনার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। আমি সমস্ত ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এনার জ্ঞান ফিরে আসবে। এই যাত্রায় উনি বেঁচে গেলেন। আর একটু দেরি হলে হয়তো এনাকে বাঁচাতে পারতাম না। ওনার শরীরের কিন্তু যত্ন নেবেন। তারপর মনোজ প্রিয়াঙ্কাকে খুব বকাবকি করতে শুরু করলো এবং বলল, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক দিন ধরে তোমার অনেক কিছু সহ্য করছি। এত কেয়ারলেসনেস ভালো না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তোমার তো কোনো কাজেই মন থাকে না। আমি জানি সারাদিন তুমি বিটিএসদেরকে দেখো। এটা তো তোমার একটা মারাত্মক নেশায় পরিণত হয়েছে। তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে না, তুমি চলে যাও। মনোজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি আর এরকম বিটিএসদেরকে নিয়ে পাগলামো করব না। তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। আমি আর সারাক্ষণ ফোন নিয়ে থাকবো না, একটা সুযোগ দাও আমাকে। মনোজ এবং প্রিয়াঙ্কা এরকমই কথা বলছিল। তখনই তার মায়ের জ্ঞান ফিরল এবং মনোজের মা বলল, তুই আর বৌমাকে বকাবকি করিস না বাবা। ঠিক আছে, মেয়েটা ভুল করেছে, তুই এবারের মতো ওকে ক্ষমা করে দে। একটা সুযোগ তো দিয়ে দেখ। তারপর মনোজের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো এবং প্রিয়াঙ্কা এখন আর বিটিএসদেরকে নিয়ে পাগলামো করে না। সে সময় মতো খাওয়া দাওয়া করে, সময় মতো সমস্ত কিছু কাজ করে এবং তারা এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা,
আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।